কেন নিঝুম? এগুলা বারবার কেন বলতেছো? কেন করতে চাইবে? কমেন্টটাকে আপনি বন্ধ রেখেছেন যে কিভাবে শত শত বাচ্চারা বাবারা মারা বিশ্বাস করে মাদ্রাসায় দিয়ে আসে আর মোটামুটি তাদের জীবনটা সর্বনাশ করে ছেড়ে দেয়। ইমাম কতটুকু শিক্ষিত হতে পারে? আমি ইমামের শিক্ষাগত যোগ্যতাকে কোনো যোগ্যতাই মনে করি না। শোনেন, আমার একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো নো, ও কি করছে আপনি দেখেছেন? লুক আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে ভিডিওটি আপনারা দেখলেন এই 24 জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের পর স্বাধীন বাংলাদেশের হয়তো অনেকেই ছাত্রছাত্রী যারা আছেন, অনেক জেনারেশন এই জেনজি যারা আছেন, হয়তো অনেকে আপনারা জানেন না তাকে হারপিকের বোতল দেখাইলে পারে তিনি কেন রাগান্বিত হন। এটা হয়তো অনেকে আপনারা জানেন না। তো আজকে এই হারপিক মজুমদার ওরূপে নিঝুম মজুমদার, তার নিঝুম মজুমদার থেকে হারপিক মজুমদারের নাম হওয়ার পিছনের কারণ কি, ব্যাখ্যা, গল্প সব কিছুই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। যারা ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, চলুন আমরা হারপিক মজুমদারের নামকরণের ভিডিওটি আমরা দেখে আসি। প্রিয় দর্শক, এটা হচ্ছে মূল কারণ। হারপিক মজুমদার ওরূপে নিঝুম মজুমদার, সে কিন্তু আওয়ামী লীগের একজন লেসপেন্সার, দালাল, দোসর। সে কিন্তু বর্তমান বিদেশে পলাতক অবস্থায় আছে। সে মূলত প্রেমে সাকা খেয়ে একবার সে হারপিক খেয়েছিল আত্মহত্যা করার জন্য। পরবর্তীকালে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং আপনারা দেখেছেন ভিডিওতে, সেখানে তার পেটের ভিতরে নল ঢুকিয়ে তাকে সুস্থ করা হয়। এই যে হারপিক খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এই নিঝুম মজুমদার, ওইখান থেকেই তার নাম হয় হারপিক মজুমদার। আর তখন থেকেই তাকে যদি হারপিক বলা হয় অথবা হারপিক দেখানো হয় তাহলে তিনি রাগান্বিত হয়ে যান। প্রিয় দর্শক, এরপরেও তার আরও অনেক পরিচয় আছে। নিজের স্ত্রী থাকতে সে অন্য কোনো নারীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে সেখানে সেই নারীর সঙ্গে সেকা খেয়ে তিনি মরতে চেয়েছিলেন। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। আমি মারা যেতে চাই। কেন নিঝুম? এগুলা বারবার কেন বলতেছো? কেন করতে চাইবে? আমি তোর জন্য মারা যেতে চাই। আমি কি দোষ করছি যে আমার জন্য মারা যেতে চাই? আমি তোকে ভালোবাসা বাঁধাতে চাই। তো তীব্র ভালোবাসা নিয়ে কেউ মারা যেতে পারে না। আমি হাসতে হাসতে মারা যেতে চাই। কি শান্তি কাউকে ভালোবাসে এরকম মরে যাওয়া হাসতে হাসতে। প্রিয় দর্শক, তার আর একটা পরিচয় আছে। তিনি হচ্ছেন গালিবাজ হারপিক মজুমদার। ফেস দ্য পিপুলের টক শোতে তিনি বক্তব্য রাখতে গিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন। চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি। আপনারা শুনলেন তার গালির স্টাইলগুলো শুনলেন। এই যে সে যে একজন গালিবাজ ব্যারিস্টার হারপিক মজুমদার, তিনি যে এই যে মানুষকে ওপেন প্লেসে লাইভে সে যে অসম্মান দিয়ে কথাবার্তা বলে, এরপরেও আমি জানি না কেন টকশো বিভিন্ন যারা লাইভ করে থাকেন, টকশো করে থাকেন, আপনারা কেন এই হারপিক মজুমদারকে আপনারা দাওয়াত দেন, তাকে টকশোতে ইনভাইট করেন, কেন করেন? এটা আমাদের জানতে ইচ্ছা করে। এই যে রিসেন্টলি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, ওইখানে যিনি পরিচালক ছিলেন, আপনি কি মাথা মোটা? এর আগে আপনি দেখেন নাই ফেস দ্য পিপুলে এবং অন্যান্য টকশোতে এই নিঝুম মজুমদার উর্পে হারপিক মজুমদার সে কীভাবে গালিগালাজ করে? এখানে দোষ তো মেয়ে আপনার। যখন সায়েদ আবদুল্লাহ ভাই কথা বলতেছিল তখন তার কথার মধ্যে বা হাত দিয়েছিল কে? নিঝুম মজুমদার। যার কারণে কিন্তু পরবর্তীকালে কিন্তু হারপিক দেখাইতে কিন্তু বাধ্য হয়েছেন সায়েদ আবদুল্লাহ ভাই। কিন্তু আপনি কি করেছেন? আপনি সায়েদ আবদুল্লাহ ভাইকে ওইখান থেকে রিমুভ করে দিয়েছেন। পরবর্তীকালে আপনি হারপিক মজুমদারকে কথা বলার সুযোগ করে দিয়েছেন মেয়া। তো এই ধরনের যারা লাইভ স্ট্রিম করে থাকেন, যারা সঞ্চালনায় থাকেন, আপনাদের সতর্ক হওয়া উচিত। আপনারা কাদের সাপোর্ট করতেছেন, কাদের পক্ষ নিচ্ছেন? আপনার তো উচিত ছিল নিঝুম মজুমদারকে ওইখান থেকে রিমুভ করে দেওয়া, সায়েদ আবদুল্লাহকে ওখানে সুযোগ করে দেওয়ার। কারণ এখানে তো সায়েদ আবদুল্লাহ কোনো সমস্যা সৃষ্টি করে নাই। ওখানে তো উনি কথা ঠিকই বলতেছিলেন, কিন্তু হারপিক মজুমদার সে কিন্তু কথার মধ্যে বা হাত দিয়েছে, ইন্টারফেয়ার করেছে, আপনার কথা শোনে নাই। কিন্তু আপনি কি করেছেন? আপনি যে কাজটা করেছেন পুরো বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আপনি ঘৃণিত হয়েছেন। আপনার লাইভ কিন্তু কেউ দেখবে না, ঠিক আছে? এটা আপনার দোষ। আপনার এর জন্য ক্ষমা চাওয়া উচিত। যদি পরবর্তীকালে আপনি লাইভ টেপ করতে চান, জনগণের সাপোর্ট পেতে চান, এর জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত এবং নিঝুম মজুমদারের ব্যাপারে আপনার কথা বলা উচিত। প্রিয় দর্শক, বিভিন্ন সময়
এই হার্পিক মজুমদার সে অনলাইনে কথাবার্তা বলে থাকে, তার পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। তো তিনি বেশিরভাগ ক্ষেত্রে যখন কথাবার্তা বলেন তখন তিনি তার যে কমেন্ট বক্স সেশন সেটা বন্ধ করে রাখে। তো ফেস দ্য পিপুলে যখন তিনি একটা টকশোতে কথাবার্তা বলতেছিলেন তখন সঞ্চালক এবং অন্যান্য যারা ছিল তারা একটা প্রশ্ন করেছিল, আপনি যদি এত নীতিবান হন, যুক্তিবাদী হন, ভালো কথা যদি বলেন, তাহলে আপনি যে মন্তব্য করতেছেন, আপনি যে সমালোচনা করতেছেন, আপনি যে ভিডিও পোস্ট করতেছেন, বক্তব্য দিচ্ছেন, কেন আপনার ওই বক্তব্যের যে কমেন্ট বক্স আছে, ভিডিওর যে কমেন্ট বক্স আছে, কেন এটা আপনি বন্ধ করে রাখতেছেন? আপনি তো ওনার বিরুদ্ধে কথা বলতেছেন, কমেন্ট করতেছেন, তাহলে আপনার বিরুদ্ধে কমেন্ট করার জন্য, আপনার বিরুদ্ধে কথা বলার জন্য, আপনার সমালোচনা করার জন্য যে জায়গাটা থাকার দরকার, আপনার কমেন্ট বক্স, সেটা কেন আপনি ওপেন করেন না? মানুষের সমালোচনা কেন আপনি নিতে পারেন না? আপনি কি মানুষের সমালোচনাকে ভয় পান? মানুষের কমেন্টকে কি আপনি ভয় পান? এই জন্য আপনি কমেন্ট বন্ধ করে রেখেছেন? প্রিয় দর্শক, এভাবেই নিজুম মজুমদারকে কিন্তু ফেস দ্য পিপুলে প্রশ্ন করেছিল। সেই প্রশ্নের অ্যান্সারে নিজুম মজুমদার কি বলেছিল চলুন আমরা শুনে আসি। যে কমেন্টটাকে আপনি বন্ধ রেখেছেন, যে কেউ যেন কমেন্ট করতে না পারে। একেবারে কমেন্ট ফর অল। সাইফুর ভাই, ইফ ইউ গো টু মাই প্রোফাইল ইউ ক্যান কমেন্ট এনিওয়ান, আস্ক ইউর ফ্রেন্ড। প্রিয় দর্শক, এভাবে হার্পিক মজুমদার তিনি একে একে বিভিন্ন টকশোতে মিথ্যার ফুলঝুরি তিনি ছড়িয়েছেন। কারণ এই বাংলাদেশের মানুষের কাছ থেকে, ছাত্র জনতার কাছ থেকে এই নিজুম মজুমদার বাটপারকে মানুষ হার্পিক মজুমদার বলেই ডাকে, এবং তিনি চরম পরিমাণে একজন দোসর এবং মিথ্যাবাদী, এটাই জাতির কাছে স্পষ্ট। যার কারণেই আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার উৎখাত হওয়ার সঙ্গে সঙ্গে এই নিজুম মজুমদার, হার্পিক মজুমদার তারাও কিন্তু উৎখাত হয়েছে। সে কিন্তু বিদেশে পালন করতে বাধ্য হয়েছে। তো বিদেশে যারা আছেন, তার আশেপাশে যারা আছেন, তারা পাইলে মাঝে মধ্যে দু একটা গণধুলাই দিয়েন, ভিডিও টিডিও পোস্ট করেন, আমরা একটু দেখে খুব শান্তি পাবো, ঠিক আছে? প্রিয় দর্শক, বাংলাদেশে ভারতের রয়ের এজেন্ট বিদ্যানন্দন, যারা বিভিন্ন সময় প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে ওই মিথ্যা নাটক সাজিয়ে তারপরে ছবি তুলে গরিব দুঃখীদেরকে সহযোগিতা করে, এই ধরনের পোস্ট করে মানুষের কাছ থেকে টাকা পয়সা উঠায়, এই টাকাগুলো তারা হাতিয়ে নেয়। এই বিদ্যানন্দনের পক্ষে হার্পিক মজুমদার সে দালালি করেছে। আপনারা দেখেছেন যে এর আগে এই বিদ্যানন্দন নিয়ে কিছু নিউজ হয়েছিল যে এক মসজিদ চাচাকে ব্যবহার করে, নাম ব্যবহার করে বিদ্যানন্দন অনেক টাকা পয়সা তারা উঠায়, অনেক ছবি পোস্ট করে, বিভিন্নভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষকে ইমোশনালভাবে অ্যাটাক করে মানুষের কাছ থেকে টাকা পয়সা উঠাচ্ছে, হাতিয়ে নিচ্ছে, সাহায্যর কথা বলে, ঠিক আছে, যে সাহায্য করবে, এন করবে, দেন করবে। তো এই মসজিদ চাচা নিয়ে কিন্তু একটা ঘটনা নিউজ হয়েছিল। তখনকার কিন্তু এই হার্পিক মজুমদার এই বিদ্যানন্দনের দালালি করেছিল। চলেন সেই ভিডিওটা আমরা দেখে আসি। যে মজিদ চাচা অনেক নাম রিভিল করতে চায় না, ক্যারেক্টার হিসেবে দাঁড় করাইছি যে আরে চাওয়ালা মামা তো খুব ভালো, রিক্সাওয়ালা মামা তো খুব ভালো। তো এই অনেক সময় যেটা হয়, আমরা পরিচয়টা জানি না কিংবা পরিচয়টা রিভিল করতে চাই না, এটা একটা কারণ হচ্ছে অনেকে তাদের চেহারাটা রিভিল করতে চায় না। আর অনেকে বলেছে যে আপনারা তো ছবি দেন, সেক্ষেত্রে কি দেখেন অনেকগুলো মানুষের মধ্যে তারা বলছে মজিদ চাচা, তা আমরা এক্স্যাক্টলি জানি না কোনটা। শত বাচ্চারা, বাবারা, মারা বিশ্বাস করে মাদ্রাসায় দিয়ে আসে আর মোটামুটি তাদের জীবনটা সর্বনাশ করে ছেড়ে দেয়। এভাবেই এই হার্পিক মজুমদার ভারতের রয়ের এজেন্ট দালালে বিদ্যানন্দনের দালালি করেছে। এভাবেই সে মানুষের সাথে প্রতারণা করেছে। সে বিদ্যানন্দনের এই প্রতারণামূলক কাজকে সে বৈধতা দেওয়ার জন্য অনেক কথাবার্তা বলেছেন, অনেক যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু দেশের জনগণ তাকে মেনে নেয় নাই, তার কথায় কখনো সায় দেয় নাই, ঠিক আছে? বিদ্যানন্দনকে বাংলাদেশের সবাই কিন্তু বয়কট করেছে। প্রিয় দর্শক, সে এখানেই থেমে থাকে নাই। বাংলাদেশের যে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিষয়ে তিনি কিছু অভিযোগ তুলে ধরেছেন। কি অভিযোগ তুলে ধরেছেন চলো একটা ভিডিও দেখে আসি। সাম্প্রতিক সময় আমি দেখলাম যে নারায়ণগঞ্জে তারা বেশ কিছু রিক্সা কিনে দিয়েছে। আমার জানা প্রয়োজন যে রিক্সা কেনার সাথে সাথে রিক্সা লাইসেন্সের প্রয়োজন হয়েছে কিনা, লাইসেন্স কিনতে বা লাইসেন্স করতে তাদের কত খরচ হয়েছে, আদৌ লাইসেন্স করেছে কিনা, লাইসেন্স লাগে কিনা, লাইসেন্স ছাড়া চালাতে পারবে কিনা, এসব অনেক ব্যাপার। এবং তারা সেসব রিক্সা কেনার জন্য ওই এলাকার যে ইমাম আছে একটা মসজিদের, সেই ইমামকে দায়িত্ব দিয়েছে। এখন ইমামের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো আমার প্রশ্ন উঠেছে, একটা ইমাম কতটুকু শিক্ষিত হতে পারে? আমি ইমামের শিক্ষাগত যোগ্যতাকে কোনো যোগ্যতাই মনে করি না। এখন সেখানে একজন পিএইচডি হোল্ডার থাকতে পারে, মাস্টার্স অনার্স করা বা কোনো শিক্ষিত জনগোষ্ঠীর লোককে সম্পৃক্ত করা হয়েছে কিনা। রিক্সা প্রদানের দায়িত্ব ইমামকে দেওয়া উচিত হয় নাই। তার মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে এই ধরনের ব্যক্তিদেরকে নাকি রিক্সা প্রদানের দায়িত্ব দেওয়া উচিত ছিল। চিন্তা করে দেখেন, একজন লোক এত পড়ালেখা করে পিএইচডি ডিগ্রি অর্জন করার পরে সেই রিক্সা প্রদান করে বেড়াবে? এটা হতে পারে? তো তার যত কথাবার্তা আছে সবগুলো হচ্ছে উল্টা এবং ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী কথাবার্তা। এই জন্য সে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিরুদ্ধে লেগেছিল। সর্বশেষ দেশের জনগণের কাছে সে ঘৃণিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এভাবেই নিজুম মজুমদার বাংলাদেশের মানুষের কাছে হার্পিক মজুমদারে তিনি পরিণত হয়েছেন। এই জন্য রিসেন্টলি আপনার যে ভিডিওটি দেখেছেন প্রিয় দর্শক,
হারপিক দেখানোর সঙ্গে সঙ্গে সে তেলে বেগানো জ্বলে উঠছে। কেন? আপনার নাম কি হারপিক মজুমদার? আপনার নাম যদি নিজুম মজুমদার হয়ে থাকে তাহলে হারপিক দেখাইলে আপনি কেন তেলে বেগুনে জ্বলে উঠবেন? তার মানে এখানে কিছু কিন্তু আছে। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন কি কিন্তু আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।